নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মায়াপুর দর্শনের কিছুটা ভিডিও। নবদ্বীপ ঘাট থেকে ফেরি ছেড়ে যাওয়ার সময় থেকে শুরু করলাম মায়াপুর দর্শনের এই ভিডিওটি। আমি 1 জানুয়ারির দিন কালনার 108 শিব মন্দির আর মায়াপুর দর্শন একদিনেই কমপ্লিট করেছিলাম, কিন্তু সেই দুটি ভিডিও একটি ভিডিওর মধ্যে উপস্থাপনা করা হয়তো একটু কঠিন হয়ে দাঁড়াতো, আপনারাও ভালোভাবে দেখতে পেতেন না। তার জন্য দুটি ব্লগ আকারে আপনাদের সামনে উপস্থাপনা করছি। হয়তো আমি এটা মায়াপুর দর্শন বললাম, কিন্তু এক অদ্ভুত টানে আমি মায়াপুরের কাছে বারবারই ছুটে যেতে থাকি। জানি না সেখানে কি এক অদ্ভুত টান আমার জন্য অপেক্ষা করে। তবে আমরা এখন চলেছি গঙ্গা নদীর উপর দিয়ে। এই স্রোতস্বিনী নদীটির নাম হচ্ছে গঙ্গা, আর একটু পর আমরা যে নদীতে প্রবেশ করব সেটি হচ্ছে জলঙ্গি, মানে এখানে গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনস্থল। আমি সেটি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক এই জায়গাটা খেয়াল করলে আপনারা দুটো নদীকে বুঝতে পারবেন আশা করি। তো আমরা এখন প্রবেশ করছি জলঙ্গি নদীর উপর দিয়ে। এই রাগী স্রোতস্বিনী নদীটি হলো গঙ্গা, যেটা আমরা পেরিয়ে এলাম। আর এখন এই শান্ত নীলাভ জলের অধিকারী নদীটির নাম হচ্ছে জলঙ্গি, যেটি আমার জানা মতে। যদি ভুল হয় সঠিকটা অবশ্যই আমাকে জানাবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে ভুলটা ধরিয়ে দিতে উপকার করবেন, কারণ ভুল মানুষেরই হয়। তবে আমার জানা মতে আমি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম যেটা আমি জানি। তো ভুল হলে অবশ্যই ঠিক করে দেবেন। তো দেখুন, চলে এসেছি সেই এক অদ্ভুত টানে মায়াপুর ঘাটে। এই নোঙরটাকে দেখে কি এক অদ্ভুত বিপদ রক্ষী হিসেবে মনে হচ্ছিল না? আমার তো হচ্ছিল। তবে আমি আশা করি এই মায়াপুরে আসার সময় খুব কম লোকেরই বিপদ হয়। তো মায়াপুর ঘাটে নেমে আমরা ঢুকেছিলাম একটা হোটেলে, কারণ আমরা যখন মায়াপুরে আসি তখন প্রায় বিকেল 4:30। প্রসাদ পাওয়া তো আর সম্ভব নয়, সারাদিন খাওয়াও হয়নি। আমরা ভেবেছিলাম মায়াপুরে এসেই প্রসাদ নেব, তার জন্যই সারাদিন কিছু খাওয়া হয়নি। যেহেতু ওই সময় আর প্রসাদ পাবো না, তার জন্যই আমরা এই হোটেলে থেকে সবজি ভাত খেয়ে নিয়ে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে, মানে স্কনের ভিতরে ঢোকার জন্য। দেখুন এই হাজারো লাখ 500 250 250 একটু আগে আপনারা দেখছিলেন আমি শাখার দাম করছিলাম, কারণ আমার ওই মোটা শাখাগুলো খুবই ভালো লাগে। কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখি, আমার যেটা বাস্তব অভিজ্ঞতা, আমার কিন্তু ওগুলো ঠিক শাখা বলে মনে হলো না, কারণ শাখার দাম অতটা কম হয় না। 200-250 থেকে শুরু বলছিল ওই মোটা শাখাগুলো। কেন জানি না আমার ওগুলোকে শাখা বলে মনেই হলো না। তো যাই হোক, যখন আপনারা কিনবেন তখন একটু সচেতনভাবে কিনবেন। তো স্কনের ভিতরে ঢুকে আমরা এই সাইড দিয়ে, মানে এই প্রভুপাদের এই মন্দিরের সাইড দিয়ে ঢুকছিলাম। দেখুন কি এক অপূর্ব দৃশ্য। আমি মনে করি কারোর মনে যদি ডিপ্রেশন, টেনশন এই বিভিন্ন জিনিস কাজ করে, তাহলে একটা দিনের জন্য হলেও মায়াপুর ঘুরে আসুন। এক অদ্ভুত শান্তির জায়গা হলো এই মায়াপুর আমার কাছে, তো সেটা তার জন্যই আমি আপনাদেরকে এই সাজেশনটা দিলাম। আমি গেছিলাম 1 জানুয়ারির দিন। আপনারা দেখতেই পাচ্ছেন লাখো লাখো দর্শক, মানে লাখো লাখো পুণ্যার্থী বা তীর্থার্থী যাই বলে থাকুন না কেন, পা ফেলার জায়গা ছিল না সেদিন মায়াপুরে। কি এক অদ্ভুত টানে সবাই যেন ছুটে এসেছে এই মায়াপুরে। কি এক অদ্ভুত শান্তি কাজ করে এই মায়াপুরে। আমার তো খুবই ভালো লাগে। আমার বয়সটা যদিও অনেকটাই অল্প, কিন্তু আমি ভীষণ এক অদ্ভুত টান অনুভব করে থাকি এই মায়াপুরের। তো এই যে আমরা এখন যাচ্ছি মায়াপুর থিয়েটারের সামনে দিয়ে, আমরা এরপরে চলে এলাম অন্নদান কমপ্লেক্সে। এখানেই বিনামূল্যে প্রসাদ বিতরণ চলে, তবে সেটা আশা করি কুপনের মাধ্যমে। তারপরে যাচ্ছিলাম আমরা গোশালায়। গোশালা যেতে যেতে এই এক অদ্ভুত জিনিস দেখেছি। এটা আমি আগেও দেখেছি, তবে আপনাদের মধ্যে একটা জিনিসই শেয়ার করব, এই অবলা জীবগুলোকে
কষ্ট দেবেন না। এরপরে চলে এসেছি আমরা গোশালাতে। কতটা লাইন, কতটা ভিড় ঠেলেও এই এক অদ্ভুত এনার্জি নিয়ে এদের সাথে দেখা করতে আসা এক অদ্ভুত ফিলিংস, যেটা আমার মধ্যে কাজ করে, এক অদ্ভুত শান্তি। এই অবলা জীবগুলোর দিকেও তাকিয়ে দেখুন, এদের মধ্যে এক অদ্ভুত মায়া এবং অদ্ভুত শান্তি বিরাজ করে, যেটা হয়তো আমাদের মানুষের মধ্যে খুবই কম দেখা যায়। আমরা খুবই চঞ্চল, কিন্তু এরা কিছু বোঝে না, জানে না। জেনেও দেখুন এদের মধ্যে একটা অদ্ভুত মায়া ও শান্তি কাজ করে বলে আমার মনে হয়। এই যে সবাই গরুগুলোকে আদর করছিল, ওরা যেন কি এক মায়াবী দৃষ্টিতে সবার দিকে তাকিয়েছিল। ওরা যেন সবাইকে ভালোবেসে আপন করে নিতে চাইছিল। আমি একটু প্রণাম করতে চাইছিলাম, কিন্তু আমি যেহেতু ওদেরকে ভয় পাই, সেহেতু গায়ে হাত দিতে একটু ভয় লাগছিল। আর এই যে আমার হাজবেন্ড, দাদা ও দাদার ছেলে, এরা কিন্তু একটু কমই ভয় পায়। এরা গরুদের সাথে একটু আনন্দ করছিল। নিচ থেকে দেখুন ওই গরুটাও এদেরকে আদর করছে দেখে ও মুখ বাড়াচ্ছিল। লাস্টে ওকে দেখতে পেয়েও একটু আদর করে দিল, কিন্তু ওর আদরের মাধ্যমটা হয়তো চেটে দেওয়া ছিল, কারণ ও গায়ে হাত দিলেই বা মুখে হাত দিলেই একটু জিভ বার করে চাটার চেষ্টা করছিল। অবলা জীব তো হয়তো কিছুই বোঝে না। এই যে আমি এই গরুটাকে, মানে গরু নয়, এটা একটা ষাঁড় ছিল, একে আমি একটু হাই করে দিচ্ছিলাম। তো এটাও একটা ষাঁড় ছিল। দেখুন কি অদ্ভুত, দেহটা কত বড়, কিন্তু মুখটা একটুখানি, কি মায়াবী, কি নম্র। আমার কিন্তু এদেরকে খুব ভালো লাগে। এদের ভিতরে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করে সব সময়, অদ্ভুত মায়া। এদের এই মুখটা যেন কখনো ভোলার নয়। আপনি যদি কখনো মায়াপুরে না এসে থাকেন, একবার আসলে আপনাকে সেই মায়ায় যেন বারবার টানতে থাকবে। আমাদের সাথে যে দাদার কথা বলছি, যিনি গেছিলেন, উনি গল্প করছেন আজকে উনি নাকি এই দিয়ে 11 থেকে 12 বার মায়াপুর এসেছেন। আমার হাজবেন্ডও 4 থেকে 5 বার হয়তো এসেছেন, আমার এই 2 বার। কিন্তু প্রথমবারে এসেই আমি যে মায়ায় পড়েছি, সেই মায়া কিন্তু আমি কাটিয়ে উঠতে পারিনি বলেই এই 2 ঘন্টার জন্য হলেও মায়াপুর ঘুরতে আসা। দেখুন গরুগুলো কি আনন্দে সবার সাথে যেন পরিচিত হচ্ছিল। ওরা যেন সবার সাথে সাক্ষাৎ করছিল, সবাইকে চাক্ষুষ দৃষ্টিতে দর্শন করছিল। গোশালা দেখে এসে আমরা দেখছিলাম মায়াপুরের এই মাঠ কি সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। কিন্তু কিছু কিছু মানুষকে বলি, এই যে খেয়ে আপনারা নোংরা করে রেখেছেন মন্দির চত্বর, এটা কি আপনার সাজে? আপনি তো একটা মন্দির স্থানে ঘুরতে এসেছেন, তারপরেও কেন নোংরা করছেন? ওনারা তো অনেক কষ্ট করে হলেও পরিষ্কার রাখার চেষ্টা করছে, সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করছে। সেই দায়িত্ব কি আমরা যারা ঘুরতে যাই তাদের উপরে বর্তায় না? আপনারা খেয়ে জাগা মতো জিনিসগুলো ফেলুন, যেখানে সেখানে যত্রতত্র এই মন্দির চত্বরটা নোংরা করবেন না। এরপরে চলে এলাম রাধা মাধব মন্দিরে। এখানে হরে কৃষ্ণ বলে এই পাকটা নাকি সম্পূর্ণ করতে হয় আমার জানা মতে। তবে আমি যেটুখানি জানি, হরে কৃষ্ণ বলে বা রাধার নাম নিয়ে এই মন্দিরটার এই ধামগুলো পার করতে হয়, সেটাই আমরা করছিলাম। জানি না, তবে আমি ভগবানের নাম নিয়েছি। আমি জানি না, যেটুখানি জানি সেটুখানি দিয়েই করার চেষ্টা করেছি। আমি এটুখানি মানি যে মন থেকে যেটা বলা হয় বা যেটা ভক্তি করে ডাকা হয়, সেটাই ভগবান শোনেন। অত নিয়ম নিষ্ঠা হয়তো আমার জানা নেই, বা যেটুখানি জানি সেটুখানি দিয়েই করার চেষ্টা করি। তো এরপরে চলে এলাম গীতা ভবনের সামনে, যে কীর্তন হয় সন্ধেবেলা, সেটা খুব ইচ্ছে ছিল সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখব রাধা মাধবের মন্দিরে, মানে মেন যে মন্দির এখন রয়েছে সেটাতে। আমি জানি না ওটার নাম কি। ওই মন্দিরটার ভিতরে যেন অদ্ভুত একটা টান আমি অনুভব করি। দেখুন কত সুন্দর কীর্তন হচ্ছে। এই জায়গাটায় আসলে মনটা আবারও একবার যেন শান্তিতে ভরে যায়। আমরা আমাদের নিজের
পারে যে হোটেলগুলো থাকে সেখানে অবশ্যই না ছিল, আমাদের দেখতে বলছিল, কিন্তু আমরা সেখানে আমি আবারও বলবো, যারা আপনারা এখনও মায়াপুর যাননি অবশ্যই একবার মায়াপুর ঘুরে আসুন আর হাতে দুদিন সময় নিয়ে যাবেন, তাহলে হয়তো মায়াপুর নামটির সার্থকতা আপনারাও বুঝতে পারবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।